আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে। তিনি গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তার সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর জানাবো, এক সালামেই তছনছ জনতা ব্যাংক। 1983 সালে জনতা ব্যাংকে চাকরি শুরু করেন আব্দুস সালাম। এরপর তিনি যত শাখায় কাজ করেছেন সবখানেই বেসুমার দুর্নীতি করে নিজে লাভবান হয়েছেন। তার ব্যাংকের মারাত্মক ক্ষতি করেছেন। নিজের অপকর্ম ঢাকতে অধীন কর্মকর্তাদের ছোট বড় শাস্তির মুখে ফেলেছেন তিনি। জেলও খাটিয়েছেন অনেককে। তাদের মধ্যে ডিএমডি, ডিজিএম, এজিএম এবং এসপিও পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। নিরাপদে থেকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে টাইমস স্কয়ারে সংলগ্ন ম্যারিয়ট মার্কুইস হোটেলে বলরুমে সরকারিভাবে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল। তবে কী কারণে এটি বাতিল হলো এ বিষয়ে এখনও কিছু তারা জানায়নি। জানিয়ে দিব, দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিল আওয়ামী লীগ। সেনাবাহিনী নেতাকর্মীদের উপর হামলাকারী সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এবারে জানাবো, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু। এক দশক পর ভারত শাসিত জম্মু কাশ্মীরে বুধবার 18 সেপ্টেম্বর সকালে বিধানসভার ভোট গ্রহণ শুরু হলো। প্রথম দফায় 24 আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মূল প্রতিযোগিতায় পিডিপি, তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেসও। দুর্বল রাজনৈতিক ভিত্তি নিয়ে মর্যাদার লড়াই রয়েছে বিজেপি। 2014 সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। লোকসভা ভোটের পর প্রথম কোনো হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি রাজনৈতিক দলগুলো। 23 লাখের বেশি ভোটার ভোট দেবেন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে প্রার্থীর সংখ্যা 909 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন ম্যানহাটন ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে। তিনি 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তার সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুল রহমান মঙ্গলবার 17 সেপ্টেম্বর একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার বিষয়টি উল্লেখ করেছেন। উক্ত বহিষ্কার আদেশে বলা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি আদর্শ, চেতনা, মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। রফিকুর রহমান জানান, গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার ওই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
তাকে হেয় করেছেন। একজন দলীয় কর্মী হয়ে এরূপ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের কোনো স্থানে তার জায়গা নেই। তাই গত সোমবার ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এক সালামেই তছনছ জনতা ব্যাংক। ১৯৮৩ সালে জনতা ব্যাংকে চাকরি শুরু করেন আব্দুস সালাম আজাদ। এরপর তিনি যত শাখায় কাজ করেছেন সবখানেই বেসুমার দুর্নীতি করে নিজেকে লাভবান করেছেন এবং ব্যাংকের মারাত্মক ক্ষতি সাধন করেছেন। নিজের অপকর্ম ঢাকতে তার অধীনের কর্মকর্তাদের ছোট বড় শাস্তির মুখে ফেলেছেন। জেলও খাটিয়েছেন অনেককে। তাদের মধ্যে ডিএমডি, ডিজিএম এবং এজিএম, এসপিও পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে। নিরাপদে থেকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সেই টাকা পাচার করে দুবাইয়ে বাড়ি বানিয়েছেন তিনি। বিপরীতে ডুবিয়েছেন জনতা ব্যাংকে। সর্বশেষ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব থেকে ৫.৫ বছরে দ্বিগুণ করেছেন খিলাফি ঋণ। এর বেশিরভাগই পুঞ্জীভূত হয়েছে বড় গ্রাহকদের কাছে। কেন্দ্রীয় ব্যাংক, দুদক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০১৭ সালের ৫ই ডিসেম্বর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুস সালাম আজাদ। ওই সময় জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭,৫৯৯ কোটি টাকা। এমডি হিসেবে দায়িত্ব শেষ করেন ২০২৩ সালের এপ্রিলে। ওই সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৪,৮৮৭ কোটি টাকা, আর বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৮,০০০ কোটি টাকা। তথ্য বলছে এমডি থাকা অবস্থায় আব্দুস সালাম আজাদ জনতা ব্যাংকের খেলাপি ঋণের তথ্য লুকিয়েছেন, যে ধারা অব্যাহত রেখেছে পরবর্তী এমডি জব্বারও। কিন্তু পরবর্তীত পরিস্থিতিতে নতুন গভর্নর খেলাপি ঋণের প্রকৃত তথ্য বের করে আনায় তা ৪৮,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। জানা গেছে সালাম আজাদ এমডির দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির শীর্ষ গ্রাহক ছিল ১১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ছিল ১৩,৪৭৮ কোটি, কিন্তু তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এই গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ, আর এদের মধ্যে সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯,৫৮৪ কোটি টাকা। এছাড়াও জনতা ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে বিশেষ বিবেচনায় ২৩,০০০ কোটি টাকার ঋণ দিয়েছিলেন এই আব্দুস সালাম আজাদ। এমনকি বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের এক প্রতিবেদনে জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের ৪ সদস্যের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের নজরুল ইসলাম মজুমদার এবং তার স্ত্রী এর নামেও রয়েছে কোটি কোটি টাকার ঋণ। এসব টাকা তারা বিদেশে পাচার করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে। আগামী ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মার্কুইন্স হোটেলে বলরুমে সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল। জাতিসংঘের বাংলাদেশে স্থায়ী মিশন এবং নিউ ইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল যৌথভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত করেছিল। তার এই সংবর্ধনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের বিভিন্ন দল এবং সংগঠন টানা হেঁচড়া শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়। নাগরিক সংবর্ধনা বাতিলের কথা স্বীকার করলেও সঠিক কী কারণে তার এই সংবর্ধনা বাতিল করা হয়েছে তা জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন এবং বাংলাদেশ দূতাবাস কিছুই জানায়নি। আগামী ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাগরিক সংবর্ধনা নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন মহলে টানা হেঁচড়া শুরু হয়। প্রায় প্রতিদিনই চলছিল পাল্টাপাল্টি সভা এবং সংবাদ সম্মেলন। নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টা নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেয়া হয়নি কোনো অনুমতি। আগামী ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ দূতাবাস। ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনে টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মার্কুইন্স হোটেলের বলরুমে সরকারিভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হয়।
হোটেল বুকিংয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম অর্থ প্রদান করা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের মাঝে শুরু হয় নানা তোড়জোড়। বিএনপিপন্থী বৈফর নাগরিক সমাজ, জামাত, বিএনপি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পরিচালিত বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন মহল ব্যাপকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা দিতে মরিয়া হয়ে ওঠে। বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বিভিন্ন দল এবং সংগঠন টানাহেঁচড়া শুরু করলে দেশ এবং প্রবাসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে। দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের। সেনাবাহিনীর নেতাকর্মীদের উপর হামলাকারী সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দলটি। বুধবার 18 সেপ্টেম্বর সকালে 6টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে সব কথা জানান। পোস্টটিতে বলা হয়েছে, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। এতে আরও বলা হয়েছে, যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 60 দিন অর্থাৎ 2 মাস বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারেরা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন। এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসে অপরাধীদের সাজা দিতে পারবেন তারা।